আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর আমি আমার ভিডিও রিভিউ শুরু করছি। বেশ অনেকদিন, সম্ভবত আমার লাস্ট ভিডিও রিভিউ ছিল জাল বইটা নিয়ে, আবু ইসাকের। আজকে আমি যে বইটা নিয়ে রিভিউ করব সেটা হচ্ছে সাক্ষ্যজিৎ ভট্টাচার্যের শেষ মৃত পাখি। বইটা ইতিমধ্যে অনেকেই পড়ে ফেলেছেন, অনেকেই বইটা সম্পর্কে জানেন, অনেকে জানেন না। তো আমি চেষ্টা করব বইটার সম্পর্কে কিছু বলার এবং বইটা নিয়ে আমার নিজের মতামত ব্যক্ত করার। এই বইটা প্রথমেই আমি কিছু বলে রাখতে চাই, সেটা হচ্ছে যে বইটা কারোর ভালো লাগতে পারে, কারোর ভালো নাও লাগতে পারে। আমি এখানে যেটা দিব সেটা সম্পূর্ণই আমার মতামত। এটা আপনাদের ভালোও লাগতে পারে, খারাপও লাগতে পারে। যাই লাগুক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আমার যদি কোনো ভুল হয় বা আমার নিজের বোঝারও যদি কোনো ভুল হয়ে থাকে এই বইটা পড়তে গিয়ে, সেটাও আমাকে জানাবেন। বইটা হচ্ছে বাতিঘর প্রকাশনী থেকে, বাংলাদেশের বাতিঘর যে চিটাগাং সেই প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। আর এটা মূলত ইন্ডিয়ান একটা বই। গল্পের পুরো প্লটটা ইন্ডিয়ায় হলেও তার অনেক অংশ কিন্তু বাংলাদেশেও আছে। কিভাবে আছে, কেন আছে সেটা জানতে হলে বইটা পড়তে হবে। আর এই বইটা নিয়ে প্রথমে একটা কথা বলতেই চাই, সেটা হচ্ছে যে বইটা যখন আমি প্রায় 80% 90% চলে গেছি, তখন আমার মনে হচ্ছে এটা আমি তো ধারণা করছিলাম, কিন্তু মুহূর্তে এই লাস্ট 3 থেকে 4 পৃষ্ঠায় পুরো ঘটনাটা এমনভাবে বদলে গেছে, যেটা আসলে চিন্তা করাটা একটু কঠিনই ছিল। তো আমি বলি, 1975 সালে একজন ব্যক্তি খুন হয়, খুব নির্মমভাবে খুন হয়, এবং সেই খুনের দায় পড়ে তার বন্ধু অরুণ চৌধুরীর ওপর। অরুণ চৌধুরী একজন তখন ছিল উদীয়মান একজন সাহিত্যিক, এবং যে খুন হয় সে ছিল অমিতাভ, তার জানের দোস্ত, প্রাণের দোস্ত, এবং সে ছিল একজন কবি। কিন্তু ঠিক সে অমিতাভ যে, সে তার যথাযথ মূল্যায়ন পায়নি তার লেখার। এটা নিয়ে তার অনেক আক্ষেপ ছিল। এখানে নকশালের কথা এসেছে, এখানে আরও অনেক ছাত্র আন্দোলনের কথা এসেছে, এখানে আমাদের দেশের মুক্তিযুদ্ধের কথাও এসেছে, কিন্তু সেটা খুব স্যাটল ওয়েতে, যেটাকে কাজে এসেছে কিন্তু খুব বেশি বিস্তৃত আকারে ছিল না। তো যেটা হচ্ছে যে তনয়া ভট্টাচার্য নামে একজন মেয়ে, সে সাংবাদিক। সে খোঁজ খবর করতে করতে তার তার পেশা বা তার একটা স্টোরির সিরিজ আছে, যে সিরিজের শেষ গল্প হিসেবে সে ঠিক করে রেখেছিল যে সেই অমিতাভ হত্যার রহস্য উদ্ঘাটন করবে। 40 বছরেরও বেশি সময় আগেকার সেই ঘটনা, সেই ঘটনার যে রহস্য সেটা সে উদ্ঘাটন করবে। অমিতাভকে অরুণ চৌধুরী মেরেছিল, এটা প্রতিষ্ঠিত সত্য, কিন্তু প্রমাণের অভাবে অরুণ সেই সময় জামিনে মুক্তি পেয়ে যায়। সব কিছুর জন্য দায়ী কে? অরুণই আসলে কে? অমিতাভ আর অরুণের সাথে এই যে খারাপ দ্বন্দ্ব, এটার কারণ কি ছিল? এটা একটা পয়েন্ট গেল। এরপরে আসি আর একটা গল্পে। এখানে গল্পে বেশ কিছু চরিত্র আছে। আমি দ্বিতীয় গল্পটায় যাওয়ার আগে আমি বলি, যেখানে বেশ কিছু চরিত্র আছে: অরুণ, অমিতাভ, সঞ্জয়, ড্যানিয়েল, মাধব, আনিসুর, বিমল। চরিত্রগুলো একটু ভালো করে মনে রাখবেন। অরুণ, অমিতাভ, ড্যানিয়েল, এরা একটা সময়ের মানুষ। কিন্তু এই সমসাময়িক সময়েরই কিছু মানুষ হচ্ছে মাধব, আনিসুর এবং বিমল। এই এই পাশের তিনজন এবং এই পাশের তিনজনের মধ্যে কিন্তু সেরকম কোনো দৃশ্যমান সাদৃশ্য দেখা যাচ্ছে না, কিন্তু তবুও আছে। এখানে আমি বলি যে অরুণ চৌধুরী অমিতাভকে খুন করেছে, সেই কেসে ছিল অনেক মানুষের সাথে। এই ড্যানিয়েল একজন। কিন্তু অরুণ চৌধুরী, অমিতাভের যে খুন হয়, অমিতাভের খুনের পর কোনো একটা কারণে ড্যানিয়েল সে চাকরি ছেড়ে দেয়, এবং সে খুব নৃশংস একজন পুলিশ ছিল। সে মানুষ যেভাবে তেলাপোকাকে মেরে ফেলে বা মশা মেরে ফেলে, ঠিক সেভাবে ড্যানিয়েল মানুষ মেরে ফেলতো। কিন্তু কেন? এবং এই ড্যানিয়েল, অরুণ এবং অমিতাভ, এরা কি পূর্ব পরিচিত ছিল? কে জানে। এবার দ্বিতীয় গল্পে আসি। দ্বিতীয় গল্পের চরিত্ররা হচ্ছে মাধব, আনিসুর, বিমল, প্রণবেশ এবং শুদ্ধ। প্রণবেশ এবং শুদ্ধ
শার্লক হোমস আর ওয়াটসনের বাংলাদেশি ভার্সন এটা, বা ইন্ডিয়ান ভার্সন বা বাংলা ভার্সন, সরি বাংলাদেশি না বাংলা ভার্সন, এটা মোটামুটি ওখান থেকে ক্লিয়ার বলেই দিয়েছে। এখানে কিছুটা ব্যোমকেশীয় স্বাদ পাবেন এই চরিত্রগুলোর মধ্যে। যাই হোক, একদিন শুদ্ধ সত্যের কাছে একটা চিঠি আসে মাধবের কাছ থেকে, যে তাকে কেউ খুন করতে চায় এবং খুন করবে তার বন্ধু আনিসুর। তো এই খুন হওয়ার পরে বা খুন হওয়ার আগেই হয়তো সে চেয়েছিল তার নিজের জীবনের নিরাপত্তা। ঠিক এই চিঠিটা মাধব লিখে ঠিকই লিখছে, কিন্তু বাই পোস্টে পাঠাতে গেলে দেরি হয়ে যাবে বলে সে নিজে গিয়ে শুদ্ধ সত্যের ডাক বাক্সে ফেলে আসে। ঠিক তার পরপরই আনিসুরের কাছ থেকে একটা চিঠি আসে, একটা খালি চিঠি। কিন্তু এই খালি চিঠি কি আসলেই খালি, না অন্য কিছু ছিল? এদিকে মাধব যখন শুদ্ধের বাড়িতে দেখা করতে আসে, ঠিক তার কাছাকাছি সময়ে খবর আসে খুন হয়েছে আনিসুর। যেখানে খুন হওয়ার কথা ছিল মাধবের, সেখানে খুন হয়ে গেল আনিসুর। লক রুম মিস্ট্রি। তার রুম খুব সাধারণ, একদম নর্মাল একটা হোটেল। সেই হোটেলে তাকে কেউ রাইফেল দিয়ে খুন করেছে। আর সেই খুনের মার্ডার ওয়েপেন তো রুমে পাওয়া যায়নি। রুমটা বাইরে থেকে কীভাবে লক করা ছিল, বাইরে থেকে ভিতর থেকে লক করা ছিল, দরজা ভেঙে ঢোকা লেগেছে। বাইরে থেকে খুনি যে কোনো কায়দা করেই লক করে দিতে পারে। সেখানে রহস্যের ভিতরে একটা চেয়ার, সেটা ছিল জানালার কাছে। কিন্তু কেন, কে খুন করলো? লক রুম মিস্ট্রি। এবং মাধব তখন, সেই সময় মাধবকে স্বভাব, মানে এটা কি গোয়েন্দা স্বভাব বা ইনস্টিংক্ট বলেন, এটাই বলেন, তখন মনে হবে যে মাধবই খুন করেছে। কিন্তু মাধব সে সময় ছিল অন্য একজনের পার্টিতে। যেদিন আনিসুর খুন হয় সেদিন বিমল চটি পরে অনেক রাত্রেবেলা চলে আসে থানায়। তাকে কে খবর দিল? ব্যাপারটা এমন যে খুন হওয়ার আগেই সে জানতে পেরে গেছে যে খুন হবে, তাই সে আগেই চলে গেছে। এই গল্পটা আমি এখানেই রাখি। এটা হচ্ছে অমীমাংসিত একটা গল্প, কারণ এই গল্পের রহস্য শুদ্ধ এবং প্রণবেশ উদ্ধার করতে পেরেছিল কি পারেনি, সেটা দর্শকদের জন্য তোলা। এদিকে তনয়া এখানে আসার পর থেকে তার উপরে কেউ নজর রাখছে, কেউ চাইছে যে সে এইখানে না আসুক। এদিকে অরুণ চৌধুরী কিন্তু স্বীকার করে ফেলেছে যে সেই খুন করেছে, এবং সে অমিতাভের একটা পাণ্ডুলিপি তনয়াকে দেয়, বলে যে আপনার সব প্রশ্নের উত্তর এই পাণ্ডুলিপিতে আছে। এই পাণ্ডুলিপিতে কি ছিল? নিছকে একজন খামখেয়ালি লেখকের, মাতাল লেখকের পাণ্ডুলিপি। খুব মন দিয়ে পড়ার তেমন কিন্তু কিছুই ছিল না। অমিতাভ যেদিন খুন হয় সেদিনও একই রকম একটা ঘটনা ঘটে। অমিতাভের সাথে অরুণের বেশ কথা কাটাকাটি হয়। অমিতাভ নিখোঁজ হয়ে যায়। অরুণকে ধরে নিয়ে যাওয়া হয় থানায়। অরুণ যে সময় থানায় ছিল ঠিক সেই সময়েই অমিতাভের খুনটা হয়। কিন্তু কে করলো অমিতাভের খুন? অরুণ চৌধুরীর যে কথা অনুযায়ী যে সে সামান্য একটা কুকুরকে তার অসুস্থতা, তার কষ্টের জন্য তাকে যে মেরে ফেলা হবে বৈজ্ঞানিক উপায় বা চিকিৎসা বিদ্যার শেষ পর্যায় দিয়ে, সেটা কিন্তু সে চায়নি। সে দূরে দাঁড়িয়েছিল। অমিতাভের বাড়ির কাজের মানুষ বাবলা, এই কুকুরটা তার খুব পছন্দের ছিল, খুব প্রিয় ছিল, সবসময় সাথে থাকতো। বাবলা মানুষটাকেও অরুণ খুব ভালোবাসতো, যার কারণে অরুণ তাকে খুব যত্নে রেখেছিল। সে মালির কাজ করলেও অরুণের কাছে ছোট ভাইয়ের মতো হয়ে গিয়েছিল। সেই পোষা কুকুরটা মারা যাওয়ার পর বাবলা বাড়ি ছেড়ে চলে যায়, এবং এই প্রত্যেকটা ঘটনাই ঘটে 1975 সালের দিকে, যখন নকশাল বাহিনী বা তাদের তাণ্ডব এরকম প্রচুর
পুলিশের ধরপাকড়, খুন খারাপি এমন কিছু ছিল না যেটা ঘটেনি। দার্জিলিংয়ের মতো এত সুন্দর শহর যে রক্তে রঞ্জিত, এটা আসলে কেউ কল্পনাই করতে পারেনি। কিন্তু তাহলে রহস্যটার সমাধান কি? এই যে অমিতাভ যে খুন হলো, তাকে আসলে কে খুন করলো? অরুণের বিরুদ্ধে যে অভিযোগ আছে, সেই অভিযোগটা কি সত্যি না অভিযোগটা মিথ্যা? এটাকে কে প্রমাণ করবে? এই প্রমাণ করার জন্য তনয়া ছুটে এসেছে অনেক দূর থেকে, দিল্লি থেকে। ভাগ্যের ফেরে কিংবা কাকতালীয় সমাপাতন যেটা বলে, সেই হিসেবে অমিতাভের হাতের লেখা, নিজের নাম লেখা একটা বই তনয়ের কাছে আসে, এবং তনয়ের কাছে আসে অমিতাভের নিজের হাতের লেখা শেষ পাণ্ডুলিপি, যেটা কখনোই আলোর মুখ দেখেনি। কিন্তু সেটাকে আদৌ আলোর মুখ দেখবে? এতদিন পরের ঘটনা। সেই সময় যে মানুষগুলো ছিল, থানা পুলিশ থেকে শুরু করে, তাদের অনেকেই এখন বেঁচে নেই, অনেকেই এখন তার দার্জিলিংয়ে নেই, আশেপাশে নেই। তনয়া যখন দার্জিলিংয়ে ছিল তখন তনয়ের সামনে আরও একটা খুন হয়। কিন্তু কে? ওই যে রহস্যময় একটা বাড়ির কথা বলা হয়েছে, ওই রহস্যময় বাড়িতে কে থাকতো? কেন অদৃশ্য কাজ মোছার জন্য একজন ব্যক্তিকে নিয়োগ করে রাখা হয়েছিল, এবং সেই চাকর, সেই দরিদ্র মানুষটা কেন মারা গেল? অনেক প্রশ্ন, অনেক উত্তর। এসব কিছুর উত্তর, প্রশ্ন সব কিছুই বইটাতে পাবেন। এই বইটার রহস্যটা যেমন সুন্দর, প্রত্যেকটা পৃষ্ঠায় অন্যরকম রহস্য। যখন পড়বেন মনে হবে যে আমি তো এটা ধারণা করে ফেলছি, এটা তো এই হবে। এই না, সে এখন এই যে তার পিছনে এই কালো ড্রেস পরে এই লোক, এটা ওই হবে, সবই ধরে ফেলছে। কিন্তু এই লাস্ট কয়েকটা পেজ, 2-3 পেজ বা অন্তত 10 পেজ, এই 10 পেজ আপনার পুরো চিন্তা ভাবনা সব কিছু পাল্টে দেবে। এটা কি হলো, এই ব্যাপারটা তো মাথাতেই আসেনি। আমি কিন্তু একদম মানে যখন কাছাকাছি চলে গেছি, লাস্ট টুইস্টের আগে আমি যেটা ধারণা করছিলামই, যখন এখানে বেশ কয়েকবার রহস্য উন্মোচিত হয়, অনেকগুলো গল্প আছে, তখন আমি ভেবেছিলাম আরে এটা তো আমি জানি, এটা তো হয়ে গেছে, ঠিক আছে, এই ব্যাপার হয়ে গেছে। এখন একদম সিআইডির মতো চেহারা এখন দিয়ে দিয়েছে, একটা গল্পের চেহারা বা একটা নাটকের চেহারা এরকম হয়ে গেছে, একটা উপন্যাসের চেহারা এরকম দিয়ে দিয়েছে, শেষ। কিন্তু না, রহস্যেরও রহস্য আছে, জানারও অজানা আছে। এমন এক সত্য লুকানো আছে, যে সত্য উন্মোচিত হলে এতদিনের রাজ্য পাঠ সব চেঞ্জ হয়ে যাবে। পুরো চিন্তা ভাবনা, ধ্যান ধারণা সব কিছু বদলে যাবে। এতদিন ধরে বয়ে নিয়ে আসা একটা রহস্য, যেটাকে খুব চেষ্টা করা হয়েছে যাতে কারোর নজরে না আসে, সেটা আলোর মুখ দেখবে। তনয় এখন কি করবে? তনয় কি বেঁচে ফিরতে পারবে এই রহস্যপুরী থেকে? বইটা আসলে অসম্ভব ভালো লেগেছে। বইটা যেটা আমার কাছে একটু মানে অস্বস্তির মতো লেগেছে, যে চিঠিগুলো, এই চিঠিগুলো একটু কঠিন ভাষায় লেখা, পড়তে গিয়ে অস্বস্তি হচ্ছিল। তবে চিঠিগুলোতে অনেক কিছু ঢোকানো ছিল ভিতরে, অনেক ছোট ছোট তথ্য দেওয়া ছিল, চিঠিগুলো পড়লে বোঝা যাবে। তবে এই উপন্যাসের ক্লু বলেন বা সৌন্দর্য বলেন, রহস্য তো আছেই মেইন, তার থেকে বড় যে জিনিসটা আছে সেটা হচ্ছে এই বইটাতে ব্যবহার করা কবিতাগুলো, ছোট ছোট ছড়াগুলো এত সুন্দর। যেমন এখানে একজন চরিত্র আছে, আমি নাম বলবো না, তার নাম ইতিমধ্যে অনেকবার বলা হয়ে গেছে। সে সামান্য একটা ছোট্ট কবিতা থেকে একটা বিশাল উপন্যাস লিখে ফেলেছিল। প্রত্যেকটা কবিতাই সুন্দর। সবচেয়ে মজা লেগেছে এখানে ফাদার ব্রাউনের কথাও আছে। ফাদার ব্রাউনের কথার ক্লু অনুযায়ী, একটা পাতাকে লুকিয়ে রাখতে চাইলে আপনি সে পাতাটা কোথায় লুকাবেন? অনেক পাতা নিচে যেখানে পড়ে আছে সেখানে। একটা গাছকে লুকাতে চাইলে আমি কোথায় লুকাবো? অনেকগুলো গাছ, বন, জঙ্গল যেখানে আছে সেখানে। তাহলে তাহলে রহস্যকেও আড়াল করতে হবে আরো অনেক রহস্যের মধ্যে দিয়ে। এখানে একটা চরিত্র আছে যাকে প্রথমে মনে হবে যে আপনি প্রচণ্ড ঘৃণা করছেন, হতে পারে এটা,
তারপর রাগ হচ্ছে, এটা কেমন চরিত্র, এইটা তার তো এইরকমই কাজ, এই সেই। কিন্তু পরে বুঝতে পারবেন যে সে আসলে কি খারাপ ছিল না ভালো। এখন আমি প্রশ্ন করি আপনাদের, আনিসুর, মাধব, অরুণ এবং অমিতাভ, ড্যানিয়েল, বিমল, সঞ্জয়, বাবলা, অনন্যা, সিদ্ধার্থ, ধনরাজ গম্বু, এরকম আরো অনেকগুলো চরিত্র আছে। এই চরিত্রগুলোর ভিতরে কানেকশনটা কি, মিলটা কি? বইটা অবশ্যই পড়বেন। বইটা রহস্যের ভিতরে ঢুকে গেলে পড়া শেষ করতে একটুও সময় লাগবে না। বইটা খুব সম্ভবত 2019 বা 20 সালের দিকে মূলত মনে হয় প্রকাশ পায়। আমি একটু দেখে নিই। আচ্ছা, বইটা প্রথম প্রকাশিত হয়েছিল 2022 সালের আগস্টে, এবং এটা প্রকাশক বাতিঘর হিসেবে নিয়ে এসেছিল 2023 দিকে। তো আমি যেটা বলবো যে বইটা অবশ্যই পড়বেন যারা থ্রিলার ভালোবাসেন, রহস্য ভালোবাসেন, সাসপেন্স ভালোবাসেন এবং যারা কবিতা ভালোবাসেন। কারণ এখানে যে কবিতাগুলো আছে, এই কবিতাগুলো আমি জানি না যে এটা 1970 দশকের প্রেক্ষাপটে রচনা করা, কিন্তু এখনো আপনার কাছে ভালো লাগবে। প্রত্যেকটা কথা মনে হবে যে এটা তো হয়তো আমাকেই উদ্দেশ্য করে বলা। সব কবিতা যে সবাই বুঝতে পারবো সেটাও না, অনেক কবিতা আমি নিজেও বুঝিনি, তারপরেও বেশ ভালো লেগেছে। আর যেটা বলেছি যে যে চিঠিগুলো, ওটা একটু কঠিন লেগেছে আমার কাছে, তবে শেষ করে তৃপ্তি। অনেকদিন পর মনে হয়েছে যে না, এই যে একটা থ্রিলারের মতো থ্রিলার পড়লাম, রহস্যের মতো রহস্য পড়লাম, সাসপেন্সের মতো সাসপেন্স পড়লাম। যারা এখনো বইটা পড়েনি, বইটা অবশ্যই পড়বেন। আর এরকম কোনো রহস্য, সাসপেন্স, থ্রিলার যদি আপনার জানা থাকে আমাকে অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব থ্রিলারগুলো পড়তে। আর এই বইটা আমি পাঠচক্র রিভিউয়ার্সের পক্ষ থেকে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ।